নমস্কার, সুস্বাস্থ্যে আপনাদের সকলকে স্বাগত। ক্যান্সার কথাটা শুনলেই বুকের ভেতর কিরকম ধক করে ওঠে, আর ব্রেস্ট ক্যান্সার তার মধ্যে অন্যতম। কিন্তু না, ভয় পাওয়া নয়, আসলে পেরিয়ে যাওয়াটাই আমাদের কাজ এবং ডাক্তারবাবুরা সেই দিকেই আমাদের পথ নির্দেশ করেন। আর সত্যি কথা বলতে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভাররা পৃথিবীতে ইতিহাস রচনা করেছে। সুতরাং আজকে ব্রেস্ট ক্যান্সারের সতর্কতা আমাদের সুস্বাস্থ্যের বিষয়। এই বিষয়ে আমরা জানব বিভিন্ন বিষয়। অবশ্যই অনেক প্রশ্ন আপনাদের রয়েছে, আপনারাও আসবেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে হাজির রয়েছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছেন টাটা মেডিকেল সেন্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন যিনি মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর অমিত দত্ত দোয়ারি। ডক্টর দোয়ারি, গুড ইভিনিং টু অল অফ ইউ। আপনাকে স্বাগত। সেই সঙ্গে রয়েছেন টাটা মেডিকেল সেন্টারের সঙ্গে যুক্ত এবং ব্রেস্ট ক্যান্সার ডিপার্টমেন্টের অঙ্কো সার্জন ডক্টর সঞ্জিত কুমার আগরওয়াল। ডক্টর আগরওয়াল, গুড ইভিনিং। সো টাটা মেডিকেল সেন্টার আমি কাজ করি, ডক্টর সঞ্জিত আগরওয়াল অ্যাজ এ ব্রেস্ট ক্যান্সার সার্জন। থ্যাংক ইউ স্যার। আপনারাও তো নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে প্রশ্ন নিয়ে, কিন্তু প্রথমেই যে প্রশ্নটা এসে পড়ে সেটা হচ্ছে ডক্টর দোয়ারি, আসলে ব্রেস্ট ক্যান্সারে যাওয়ার আগে আমার মনে হয় জেনে দেওয়া দরকার যে ক্যান্সারটা কি। ম্যাডাম, ক্যান্সার ইজ মানে যখনই আনকন্ট্রোলড সেল ডিভিশন স্টার্ট হয়ে যায়, প্রায় সেল ডিভিশন যখনই হয় বেশ কন্ট্রোলড হয়, কিন্তু যখন সেলগুলো আনকন্ট্রোলড ওয়েতে ডিভাইড করা স্টার্ট করে দেয় তখনই তাকে ক্যান্সার বলা যায়। ইনিশিয়ালি সেটা লোকালি ডিভাইড করে, ইভেনচুয়ালি লোকাল আর তারপরে রিজনাল এরিয়াটাতে যায়, আর তা থেকেও বেশি যখন আনডিভাইডেড কন্ট্রোল থাকে তখন দূরের কোনো অর্গানকে ধরে নিতে পারে। দ্যাট ইজ হোয়াট উই কল এজ এন ক্যান্সার। আচ্ছা ডক্টর আগরওয়াল, ক্যান্সার কি তো জানলাম, স্পেসিফিক্যালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার ব্রেস্ট ক্যান্সার, তাহলে ব্যাপারটা কি? সো ব্রেস্ট ক্যান্সার কি হয়, দ্যাট দ্য ক্যান্সার হ্যাপেন ইন ডিফারেন্ট অর্গান। সো ডিফারেন্ট অর্গান দিকে ক্যান্সার হয়। সো ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, দেন blood cancer hote pare. So breast cancer is the cancer which is happening in the breast only, and as said by Dr. Dwari, so it can be local, regional and metastatic. Local means ki hoy that cancer is localized to the breast. Regional means ki hoy that breast cancer is localized to breast and axillary gland, and metastatic ki hoy that cancer beyond breast hoy, liver dike hote pare, lung dike hote pare and bone dike hote pare. আচ্ছা, তাহলে কি শুধু মেয়েদেরই এই ব্রেস্ট ক্যান্সার হতে পারে? ম্যাডাম, যখনই আমরা ব্রেস্ট ক্যান্সারের কথা বলি মেজরিটি অফ দেম মানে ফিমেলেই হয়, কিন্তু দিস ইজ নট অ্যাবসলিউটলি ট্রু। কেন 1% অফ ব্রেস্ট ক্যান্সার হ্যাপেন্স ইন মেল টু, কিন্তু ইটস 100 টাইম মোর কমন ইন ফিমেলস দেন মেলস। তো মেজরিটি অফ দেম যখন আমরা ব্রেস্ট ক্যান্সারের কথা বলি তখন মেলে হয়, বাট রেয়ারলি ইট ক্যান হ্যাপেন ইন মেল টু। আচ্ছা, তার মানে হতে পারে আর খুব রেয়ারলি। ডক্টর আগরওয়াল, আমরা এই যে বলছি যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ডেফিনেটলি देयर আর সাম রিজনস, কি আমরা সেগুলো একটুখানি আলোচনা করি, কি কি কারণে হতে পারে? ক্যান্সার যে রিজন হয়, ইন এ মেডিকেল টার্ম উই ডিফাইন ইট অ্যাজ স্পোরেডিক অর হেরিডিটারি। সো স্পোরেডিক কি হয়, এনवायरमेंटल চেঞ্জ টু দ্য বডি। সেকেন্ড থিং जो হেরিডিটারি হয়, ইটস once to once, means one generation to another generation transfer hoy. So sporadic breast cancer dike cause in general jo jana hoy till now is the late pregnancy. So if the pregnancy is happening beyond 35 year, then use of certain drug, so use of the HRT is little bit causative of the breast cancer. Third thing hoy ki late breastfeeding also, so late pregnancy and late breastfeeding or absence of the breastfeeding. Then lifestyle change hoy, so now we are changing our lifestyle change hoy. Obesity is related with the breast cancer, even smoking is also related with the breast cancer. So these are the sporadic changes, but hereditary jo ami bollam ki is once to once, so gene mutation dike hoy, so that's there is a way we can define it. We can do the blood test kora hoy, and we can see that it's a common gene, very famous gene, BRCA gene and BRCA1 and BRCA2 gene, and Angelina Jolie syndrome, apni probably you know about it, that if it's a BRCA1 and BRCA2 gene mutation,
then there is a increased chance of the breast cancer. So in the nutshell, divide হয় sporadic means that change which is happening due to the environmental change to the body due to some controllable, just like smoking control করা যায়, you can avoid smoking. Just like that late pregnancy, you can avoid late pregnancy, but some changes are not controllable, just like hereditary we can't change, so এটা হয়েই যায়, hereditary to hereditary once to once হয়। তার মানে ডক্টর দুয়ারি, আজকাল আমরা এটা শুনি যে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে মায়ের ছিল কিনা, সেটাই হেরিডিটারি, বা মায়ের আগে কারুর ছিল কিনা বংশে। হ্যাঁ, so when we talk of hereditary breast cancer, it's very rare, মানে খুব uncommon, এটা just 5% to 10% of all breast cancer are hereditary, rest all are non hereditary। প্রায় কারণও বোঝা যায় না, বাট কয়েকটা কারণ বোঝা যায়, যেরকম সঞ্চিত বলল, ফিমেল হওয়া, আস্তে আস্তে এজ বেড়ে যাওয়া, পোস্ট মেনোপজাল ফিমেলে যদি ওবেসিটি হয় তখন ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ইনক্রিজ করে যায়। যখন ইয়াং ফিমেল হয়, ধরেন ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা খেলো, তখন ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা একটু সামান্য থেকে বেশি হয়ে যায়। যদি ওবেসিটি হয়, এক্সারসাইজ কম করে, অ্যালকোহল খায় বা স্মোকিং করে, তখন ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা বেড়ে যায়। ধরেন, সো দিস ইজ হাউ উই ডিসিফার which is which type। আচ্ছা, এই যে ইয়াং এজ ব্রেস্ট ক্যান্সারের কথা উঠলো, তো এক্ষেত্রে একজন হঠাৎ করে 25-26 বছরে হঠাৎ একদিন দেখলো যে তার ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে, এটা হতে পারে? মানে কি তার আগে থেকে কোনো কিছু সে বুঝতে পারছে না, অনলি দ্যাট তার স্মোকিং বা এই সব থেকে ঘটতে পারে? দেখেন ম্যাডাম, ব্রেস্ট ক্যান্সার যদি আমরা লাইফ টাইম রিস্কের কথা বলি, ইন ফিমেল 1 in 8 মানে 8 ফিমেলের মধ্যে 1 পেশেন্টকে ব্রেস্ট ক্যান্সার হয়ে যাবে, রাইট? আচ্ছা, ইয়াং পেশেন্টে এটা হওয়ার চান্সটা খুব কম, এটাও বলতে হবে when we reply to your question। তো in young female this is said that up to age of 50 years age, so from birth to 50 year, যদি 1 ফিমেলকে ব্রেস্ট ক্যান্সার হবে, দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি 59 ফিমেলকে ব্রেস্ট ক্যান্সার হবে না। আচ্ছা, যখন এজ বাড়ে তখন ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সটা বেড়ে যায়, কিন্তু সামটাইমস উই সি ইয়াং পেশেন্টকে ব্রেস্ট ক্যান্সার হয়ে যেতে পারে। সো নো এজ ইজ ইমিউন, যেরকম আপনি বললেন। কারণটা কয়েক, বিয়েটা ডিলে করে দেওয়া, বাচ্চা হওয়ার এজটা ডিলে করে দেওয়া, ব্রেস্ট ফিডিংটা কম করা বা না করা। So these are the common causes which can cause breast cancer in young female too। Exercise na kora, smoking বেশি করা, alcohol consumption টা করা, this also can contribute। এগুলো কারণ আর কি মূলত। তার মানে একটা মেয়ে যখন সে জন্মালো, তার মা তাকে বড় করছে, তো সেক্ষেত্রে কেউ তো আর ভাবতে পারে না যে ভবিষ্যতে কি হতে পারে। তাহলে সেক্ষেত্রে তাকে ছোটবেলায় যদি একটা সচেতনতার দিক থেকে বলছি, সুস্থ থাকতে হয়, ভবিষ্যতে যাতে ক্যান্সার বা এই জাতীয় জিনিস তার উপরে চাপ না ফেলে, তাকে কি কি করতে হবে সেক্ষেত্রে? বাড়িতে মাই বা তাকে কিভাবে তৈরি করবেন? ডেলি পাঠাতে হবে, এক্সারসাইজ করাতে হবে, ওবেসিটি থেকে বাঁচাতে হবে। কেন এটা বলা যায় প্রতি 5 kg ইনক্রিজ ইন দ্য ওয়েট can increase the breast cancer risk, relative increase in the breast cancer risk by approximately 15%। তো যদি ওবিজ না হলো, স্মোকিং না করলো, অ্যালকোহল না খেলো, এক্সারসাইজ ডেলি করলো, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের জন্য অলসো এডুকেট করতে হবে। যদি আমরা স্ক্রিনিংয়ের কথা বলি, যদি রেগুলার স্ক্রিনিং করা যায় ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের জন্য, তখন আমরা আগে ধরতে পারবো, আর ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা মোর্টালিটি হয় তাকে আমরা নামাতে পারবো। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট থিংস উইচ অল মাদার্স শুড টেল টু দেয়ার চাইল্ড। ওকে, আমরা যাব, স্ক্রিনিংটা ভীষণভাবে জানা দরকার আমাদের সকলে। হ্যাঁ ডক্টর আগরওয়াল, এবার হচ্ছে যে সিমটম, আমরা তো কারণ জানলাম, রিজন দেখেছি, এবার তো একটা সিমটম থাকবে যার থেকে বোঝা যাবে না আমার শরীরটা বিগড়চ্ছে, আই এম নট ফিলিং ওয়েল, তো সেটা কি? সো মোস্ট কমন সিমটম যে হয়, লাম্প হয়, মিন্স একটা গাঁট টাইপ আপনি ফিল করতে পারবেন। লাম্প যে হয় দু টাইপ হয়, একটা পেনফুল হতে পারে, ব্যথা হতে পারে, অ্যান্ড একটা পেনলেস হতে পারে। So generally डॉक्टर दी के परामर्श है if it is paining, generally painless है तो generally people don't go to doctor। but breast cancer जो है it's a more related with the painless breast lump। see message आछे from the doctor society to the normal people that तुम्हार अगर एखान दिके कोनो breast दिके lump आछे and if it is painless then it's alarming, so go and see the doctor as soon as possible। ब्रेस्ट कैंसर जो इनिशियली स्टार्ट है जनरली स्टार्ट विद द पेनलेस ब्रेस्ट लम्प। एक तो है मोस्ट कॉमन सिम्टम इज द ब्रेस्ट लम्प, ब्रेस्ट दिके
কিছু অ্যাবনর্মাল হার্ট বোঝা যাচ্ছে, দ্যাটস দ্য লাম্প। সেকেন্ড হয় নিপল দিকে ডিসচার্জ হতে পারে, জেনারেলি রেড ডিসচার্জ হয়, তো দ্যাটস অলসো এ লিটল বিট সাইন অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। थर्ड है दैट ब्रेस्ट कैंसर दिखे जो स्किन चेंज होते पारे, अगर ब्रेस्ट दिखे स्किन चेंज है दैट इट्स कमिंग एज रेड। फोर्थ थिंग होते पारे दैट ब्रेस्ट शेप एंड साइज चेंज होते पारे। देन दीज आर द वेरी इंपॉर्टेंट साइन है कि यू इफ पेनलेस ब्रेस्ट लम्प इज द मैसेज, ब्रेस्ट लम्प आछे। इफ इट इज पेनलेस डोंट वेट फॉर द पेन दिके वेट करो ना। इफ इट इज पेनलेस गो एंड सी द डॉक्टर और एनी हेल्थ केयर स्पेशलिस्ट। जनरली विलेज दिके जो है कि द नार्सिंग टीम आछे, मिडवाइफ आछे, इवन दे आर वेल ट्रेन्ड फॉर द ब्रेस्ट एग्जामिनेशन, दैट्स कॉल्ड एज क्लिनिकल ब्रेस्ट एग्जामिनेशन। इवन डॉक्टर भी आछे ना, तो गो एंड सी एनी नर्स और एनी नर्सिंग फिजिशियन और एनी नर्स और एनी हेल्थ केयर स्टाफ क्लोज टू यू एंड ओना एग्जामिनेशन करे जनरली इट्स बोझा जाए कि इट्स ए पेनलेस ब्रेस्ट लम्प और नेक्स्ट की काज करते हो। আচ্ছা, হ্যাঁ ডাক্তারবাবু, আমরা শুনলাম যে বাড়িতে করা যায় স্ক্রিনিং, তো স্ক্রিনিং এর ব্যাপারটা একটু আমাদের বলুন, যেটা প্রত্যেকেরই জানা দরকার মহিলাদের ক্ষেত্রে। শুধু তাই না, আমার তো মনে হয় পুরুষদেরও এটা জানা দরকার, কারণ পুরুষরাও কারুর বাবা, কারুর স্বামী, কারুর বোন, মানে কারুর বাড়ির লোক আর কি, মানে তার বাড়িতেও বোন, এরা সকলেই রয়েছে আর কি। দেখেন, স্ক্রিনিং প্রোগ্রামের মনে হলো কোনো এরকম টেস্ট করে নেওয়া যেটা সিমটম হওয়ার আগে ক্যান্সারটাকে ধরে নেবে। সো ধরেন ব্রেস্ট ক্যান্সারে যেরকম সঞ্জিত বললো পেনলেস বা সামটাইমস পেন এদিকে ওদিকে চলে গেলো, তার জন্য সিমটম তার আগে ব্রেস্ট ক্যান্সারকে ধরে নেওয়া। সো এটা কয়েকভাবে করা যায়। মোস্ট স্ট্যান্ডার্ড অফ দ্যাট ইজ ম্যামোগ্রাম। যদি আমরা মহিলাকে ব্রেস্ট ক্যান্সারের কোনো সিমটম আছে না, কিন্তু আমরা ম্যামোগ্রামটা করতে আরম্ভ করে দিলাম, তখন আমরা ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা ডেথ হয় তাকে 1/3 কম করে দিতে পারি। সেটা কি করে হবে? খুব সিম্পল, ম্যামোগ্রাম এক্সরের মতন টেস্ট, যেটা আমরা বছরে একবার বা 2 বছরে একবার করি। প্রায় আমরা যখন মহিলার এজটা 40 ইয়ার হয়ে যায় কিন্তু কোনো সিমটম নয়, তখন আমরা করতে আরম্ভ করি। দের ইজ এ ডিবেট 40 ইয়ার বা 50 ইয়ার, সো দের আর ডিফারেন্ট গাইডলাইন্স। 40 বা 50 ইয়ারে আমরা স্টার্ট করে দিই। বছরে একবার করি না 2 বার করি তার উপরেও ডিবেট, কিন্তু আমার মনে হয় ইন্ডিয়াতে যে কোনো দের ইজ নো ডিবেট। যদি এটা হয়ে যায়, 1 বছরে হোক বা 2 বছরে হোক, 40 ইয়ার্সে স্টার্ট হোক বা 50 ইয়ার্সে স্টার্ট হোক, তখনই আমরা ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ধরতে পারবো। আর যদি আমরা ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ধরতে পারি, তখন আমরা ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা ডেথ হয় তাকে 1/3 কমিয়ে দেবো। সো দিস ইজ ভেরি সিম্পল টেস্ট, নট কস্টলি টেস্ট। করার মূল্যটাও খুব কম, প্রায় 400 টাকা বা 800 টাকাতে এটা টেস্ট করা যায়। আর এটা করে নিলে আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে আর্লি ধরতে পারবো। আচ্ছা, এটা ছাড়াও আমরা, এটা তো মাস স্ক্রিনিং প্রোগ্রামের কথা বললাম, যেটা স্টেট স্পন্সার্ড হওয়া উচিত বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুড ডু ইট। কিন্তু যদি এটা না হয়, অপরচুনিস্টিক স্ক্রিনিং আমরা বলি। ধরেন কোনো ফিমেল আমার কাছে আসলো যার ব্রেস্ট ক্যান্সার ছিল, তার ফ্যামিলি মেম্বারকে আমরা বুঝিয়ে দিলাম, ভাই তোমরা করে নাও, করে নিলে তোমরা ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা মর্টালিটি হয় তাকে কম করতে পারবো, সেটাও করে নেওয়া ইজ গুড এনাফ। বাট ইট শুড কাম ফ্রম স্টেট and this should be mandatory for all females who have crossed 40 or 50 years of age, and this should continue up to 75 years of age. যদি এটা আমরা করতে পারলাম, কয়েক মহিলাকে আমরা ব্রেস্ট ক্যান্সার আগে ধরে নিতে পারবো। আর যদি আমরা আগে ধরলাম, তখন কিওর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় ম্যাডাম। এই ছাড়াও উই এডুকেট, ম্যামোগ্রামের কথা বললাম। আচ্ছা, ম্যামোগ্রাম ছাড়াও আমরা তো ইন্ডিয়ার কথা বলছি, তখন ইন্ডিয়াতে আমরা ফিমেলকে এডুকেট করি, ভাই তোমরা নিজের ব্রেস্ট নিজে বুঝো, ফিল করো, যদি কিছু অবনর্মাল দেখো তখন ডাক্তার বাবুর কাছে চলে যাও। ইট শুড স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ 20 ইয়ার্স অফ এজ। ওকে, যদি কিছু তোমরা অবনর্মাল ফিল করছো ব্রেস্টে, কোনো লাম্প ফিল করছো, তখন আগে চলে যাও, তখন আমরা ব্রেস্ট ক্যান্সারে ডায়াগনোজ করতে পারবো, আর্লি করতে পারবো, তখন কিওর রেটগুলো জাম্প করে যাবে, আপ হয়ে যাবে। স্যার, একটু আমরা মানে এখানে সবটা হয়তো বোঝানো সম্ভব নয়, বাট স্টিল স্ক্রিনিংটা কি করে হয়, করতে হয় কি করে, এটা কি একটু আমরা বলতে পারি বন্ধুদের? সো স্ক্রিনিং অ্যাজ ডক্টর দুয়ারি বললাম দ্যাট 3 টাইপ হয়। একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজে ব্রেস্ট এক্সামিনেশন করে, জেনারেলি 20 to 25 ইয়ার স্টার্ট। একটা প্রসেস হয়, ইটস ইজিলি অ্যাভেলেবল ইন দ্য ইউটিউব আর দেন জেনারেলি 6 স্টেপ হয়। 6 স্টেপ দিকে নিজে ব্রেস্ট এক্সামিনেশন করো, অ্যান্ড দ্যাটস বেস্ট থিং টু ডু because you know what is normal for you. So every normal is different. So for some female normal is different, some other female normal is different. So you know what is normal, and
whenever you feel that it's abnormal, go and see doctor. That's known as self breast examination. এটা কিভাবে করে, মানে হাত তুলে এরকম একটা ব্যাপার So রয়েছে? generally the close to mirror expose করে flat hand দেখে palpate করা যায়. Don't palpate like this. If you feel like this, then you will feel some lumps. So flat hand দিকে palpate আচ্ছা। করা যায়. Generally mirror দিকে দেখা যায় কি তোমার normal breast কি, and when it is abnormal you will see that what is abnormal. So generally one is inspection, means দেখা যায়. Second is palpation in medical term, means मतलब palpate করে বোঝো. Third মানে is the ঘষে দেখতে হবে আর কি। so a flat hand দেখে বোঝো, that's self breast examination. Second term is the clinical breast examination. So clinical breast examination means কি হয়, that's the next step of the self breast examination. আপনি বুঝলাম কি এখান দিকে একটা টিউমার আছে আর আমি অ্যাবনর্মাল বুঝছি এখান দিকে, দেন গো টু দ্য ডক্টর অর হেলথ কেয়ার, ওনা যদি এক্সামিনেশন করলেন, দ্যাটস ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, মিন্স এক্সামিনেশন বাই এ ক্লিনিশিয়ান অর হেলথ কেয়ার ওয়ার্কার। দ্যাটস দ্য নেক্সট মেমোগ্রাফি? না, দ্যাটস দ্য এক্সামিনেশন, জাস্ট লাইক এখানে ডক্টরের কাছে আপনি গেলেন আর ডক্টর আপনার জন্য এক্সামিনেশন করে বলে দিল কি আপনি সুস্থ আছেন কি আছেন না, কোনো লাম্প আছে কি আছে। সেলফ ইজ বাই সেলফ এন্ড ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ইজ বাই হেলথ কেয়ার প্রোভাইডার, যেখানে ডক্টর বা ট্রেন্ড ক্লিনিক্যাল নার্স এটা করতে পারে। আচ্ছা আচ্ছা, তো ডাক্তারবাবু একটু জানা দরকার এক্ষেত্রে মানে জেস্চারটা কেমন হবে, মানে হাতটা সে তুলে তারপরে সে লাম্পটাকে দেখবে, ডিটেক্ট করবে, বা যেটা ডাক্তারবাবু বললেন যে হাত দিয়ে দেখা? হাত তুলে করা যেতে পারে, দুই কন্ডিশনে করি আমরা, সুপাইন মানে যেখানে ফিমেল অর মেল দে আর লাইং ডাউন তখন করা যায়, আর একটা সিটিং আপ আর প্রপড আপ পজিশন যেখানে করা যায়। আচ্ছা, মানে বসেও করা যায়, শুয়েও করা যায়। আর যেরকম সঞ্চিত বললো, সি ইটস নট ইম্পর্টেন্ট কি কি উইচ ভাও আর কিভাবে আপনারা করলেন, কিন্তু দেয়ার আর এম্পল ইউটিউব ভিডিও বাই এক্সপার্টস লাইক সঞ্চিত অ্যান্ড মেনি আদার, যেটা যদি আমরা ফলো করে নিই তখন আমরা লাম্পটাকে ঠিক করে আগে বুঝে নিতে পারবো। আচ্ছা, তাহলে এই যে স্ক্রিনিং হলো, স্ক্রিনিং এর পরে তাহলে সে যদি বুঝতে পারে যে একটা কিছু লাম্প হয়েছে, কিন্তু এটা তো ঠিক কথা যে সব লাম্প মানেই কিন্তু ম্যালিগন্যান্ট নয়, ক্যান্সারাস নয়, তাই তো? তো সেখানে ভয় পাওয়ার তো কোনো ব্যাপার নেই, আপনাদের কাছে পৌঁছবে এক্ষেত্রে। আচ্ছা, এই যে পৌঁছনোটা, তার আগে একটু জাস্ট জেনে নিই, যদি লাম্পটা কোনো কারণে কার্সিনোজেনিক হয়, ক্যান্সারাস হয়, তো সেক্ষেত্রে স্টেজ ব্যাপার একটা থাকে, তাই তো? আপনাদের মানে ডিটেকশনের ক্ষেত্রে স্টেজ ব্যাপারটা কি? স্টেজের মানে হলো ক্যান্সারটা যখনই স্টার্ট হয় তখন যে অর্গান থেকে স্টার্ট হলো, যেরকম আমরা ব্রেস্ট ক্যান্সারের কথা বলছি, ব্রেস্টে স্টার্ট হলো। প্রথম স্টেজ ওইটাই হলো কি ব্রেস্টে স্টার্ট হলো, ছোট ছিল, তারপরে ব্রেস্টে স্টার্ট হলো, একটু বড় হয়ে গেল, তারপরে ব্রেস্ট থেকে কাছাকাছি অর্গান যেরকম আর্মপিটে পৌঁছে গেল, আর তারপরে ওখান থেকেও দূরে স্প্রেড করে গেল, যেরকম লিভারে চলে গেলো, বোনে চলে গেলো, ব্রেনে চলে গেলো, কয়েকটা অর্গানে যেতে পারে। সো স্টেজ মিনস কি আর্লি আছে, ব্রডলি তিনটা স্টেজ আমরা বলতে পারি। আর্লি যেটা ব্রেস্টে আছে, লোকো রিজনাল যেটা ব্রেস্টে আছে বা বড় ব্রেস্টে আছে আর কাছাকাছি আর্মপিটে চলে গেলো, আর থার্ড স্টেজ হয় যেটা দূরে স্প্রেড করে গেলো, যেরকম লিভারে চলে গেলো, বোনে চলে গেলো, লাঙ্গে চলে গেলো বা ব্রেনে চলে গেলো। সো দিস ইজ দ্য ওয়ে উই স্টেজ আওয়ার পেশেন্ট, কি কত স্প্রেড হলো। কেন স্টেজ যেটা হয় সেটাই মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটার উপরে ডিপেন্ড করবে কি আউটকাম কেমন হবে। যেরকম যদি আর্লি আমরা ধরতে পারি তখন কিওরের সম্ভাবনাটা অনেক বেশি, যদি আমরা লোকো আর রিজনাল মানে লোকাল আর আর্মপিটে ধরতে পারলাম তখন কিওরের সম্ভাবনাটা আছে কিন্তু একটু নেমে আসে। কিন্তু যদি খুব দূরে চলে যায়, ধরেন ফুসফুসে চলে গেলো, লিভারে চলে গেলো, বোনে চলে গেলো, তখন আমরা জানি কি এটা স্টেজ 4, তখন আমরা জানি কি আমরা সারাতে পারবো না, কিন্তু আমরা এটাও জানি কি আমরা অ্যাটলিস্ট কোয়ালিটি অফ লাইফটা ইম্প্রুভ করতে পারবো, লাইফ স্প্যানটা ভালো করতে পারবো, সো দ্যাট দ্য ফিমেল উইল লিভ লঙ্গার, অর ফর দ্যাট সেক 1% অফ মেল দোজ হু হ্যাভ দিস কাইন্ড অফ সিচুয়েশন উইল লিভ লঙ্গার উইথ এ বেটার কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন এসে পড়ছে যে স্টেজ 1 যেটা ডাক্তারবাবু বললেন, সেটা কি বোঝা যাচ্ছে না বলেই সেটা স্প্রেড করে মানে স্টেজ 2-তে চলে যাচ্ছে, তো কোনোভাবেই কি বোঝায় দে ক্যানট আন্ডারস্ট্যান্ড, মানে এটা? সো দ্যাটস দ্য থিং, মিন্স অ্যাওয়ারনেস হতে হবে। কিন্তু এখানে একটা টিউমার আমি একটা লাম্প টাইপ ব্রেস্ট দিকে বুঝছি, দেন গো অ্যান্ড সি দ্য ডক্টর। সো জেনারেলি যে অ্যাকশন হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি আমি একটা ফিল করলাম এখান দিকে, এনি ফিমেল ফিল করলেন এখান দিকে একটা টিউমার হয়, তো গো অ্যান্ড সি দ্য ডক্টর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ই হচ্ছে অ্যাওয়ারনেস। So if you are aware of the symptom, আপনি symptomটা জানেন, then you go to the doctor, then we can detect in early stage less than 2 centimeter. Size দিকে criteria হয়, अगर if it is less than 2 centimeter in the breast,
then it's stage 1 breast cancer. So stage 1 breast cancer দিকে ডিটেক্ট করার জন্য একটা তো mammography is very helpful, screening is very helpful, and second thing is that awareness is very helpful. Once you are aware, generally once you are aware of symptom, and if you are doing self breast examination, then you know that what's abnormal and go to the doctor as early. That early detection bola Early jay. detection. So early detection jonno awareness hote pare. So we need to know what is abnormal, and even if we know that, then act and go and see the doctor as soon as possible. সুতরাং বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু লুকিয়ে রাখার বিষয় নয়, যত আপনি ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাবেন বা কাছের লোককে বলে ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে পারবেন, ততই তাড়াতাড়ি কিন্তু এটা ডিটেকশন হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মানে আমাদের বন্ধুদেরও বলবো যে তারা যেন অবশ্যই এই বিষয়, যারা ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছেন, প্রশ্ন করবেন কিনা ভাবছেন এখনো, কিন্তু তারা চটপট চলে আসুন। বুঝতেই পাচ্ছেন ব্রেস্ট ক্যান্সারে কিন্তু সচেতনতা ভীষণভাবে দরকারি। ডাক্তারবাবু, তাহলে একজন এলেন আপনাদের কাছে, স্টেজ 1 হোক বা স্টেজ 2 হোক, এখানে পরপর ট্রিটমেন্টসগুলো তো রয়েছে, মানে কিভাবে প্রথম কি একটা ইনভেস্টিগেশন হয়? ইনভেস্টিগেশনসগুলোর মধ্যে কি ওইগুলো ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো? যখনই আসলো ফিমেল আর আমরা যখন ব্রেস্ট ক্যান্সারটা সাসপেক্ট করি, তখন প্রায় আমরা কি বুঝতে চাই কি ব্রেস্টে লাম্প আছে আর কত বড় লাম্প আছে আর কোথায় কোথায় স্প্রেড করলো, আর তারপরে আমরা বুঝতে চাই কোন টাইপের ব্রেস্ট ক্যান্সার আছে। তখন স্টেজ বোঝার জন্য প্রথম আমরা ইউএসজি বা ম্যামোগ্রাম করি, তারপরে আমরা এটাও বুঝতে চাই যদি আমরা এটা সাসপেক্ট করি কি বড় ব্রেস্ট লাম্প আছে বা আর্ম পিটে চলে গেছে, তখন দূরে তো চলে গেল না, ওইটা বোঝার জন্য আমরা সিটি স্ক্যান, বোন স্ক্যান বা কখনো কখনো পেট স্ক্যানটাও করি। আর আমরা কোন টাইপের ব্রেস্ট ক্যান্সার আছে এটা বোঝার জন্য বায়োপসিটা করি। বায়োপসি করলে আমরা দুইটা ইনফরমেশন পাই কি কোন টাইপের ক্যান্সার আছে, আর ব্রেস্ট ক্যান্সারে ইভেনচুয়ালি 3টে টার্গেট হতে পারে, যেটাও আমরা ম্যান্ডেটরিভাবে বুঝতে চাই কি ইস্ট্রোজেন রিসেপ্টর আছে কি আছে না, প্রোজেস্টেরন রিসেপ্টর আছে কি আছে না, হার্টোনিউ রিসেপ্টর আছে কি আছে না, তার উপরে ইভেনচুয়ালি ফাইনাল ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। তখন আমরা কি বুঝতে চাই স্টেজ কি, স্টেজিং ওয়ার্কআপ যেটা আমরা রেডিওলজিক্যাল টেস্ট করে করি, আর আমরা বায়োপসি করে প্রুভ করে দিই কি ব্রেস্ট ক্যান্সার আছে কি আছে না। কেন সামটাইমস বিফোর হ্যান্ড ইউ সেড কি কোনো বেনাইন লাম্প আছে, তখন সামটাইমস দে ক্যান মিমিক লাইক ব্রেস্ট ক্যান্সার, তখন আমরা বায়োপসি করে ধরতে পারবো কি ব্রেস্ট ক্যান্সার হলো কি হলো না। আর যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে গেল তখন আমরা ইআর, পিআর আর হার্টোনিউ রিসেপ্টর দেখে বুঝতে পারবো কি ওই যে মলিকুলার টার্গেটগুলো আছে কি আছে না, যার উপরে বেসিক ট্রিটমেন্টটা নির্ভর করবে। আচ্ছা, তাহলে আমরা অনেকটা পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন বলুন, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আপনার প্রশ্ন। হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি। আপনার প্রশ্নটা আমার বলুন। দুটো প্রশ্ন। একটা পেশেন্টের 20 বছর ধরে ফাইব্রোএডিনোমা মানে বেনাইন দেখাচ্ছে, ওটাকে ট্রান্স টু মেলিগন্যান্সি হতে পারে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মেমোগ্রাফি সম্বন্ধে ডিটেলস যদি বলেন, বা মেমোগ্রাফি জিনিসটা কি যদি স্ক্যানিং এ দেখানো যায় খুব খুব ভালো, উপকৃত হব। ধন্যবাদ আপনাদের দুজনকে। হ্যাঁ, দুটো প্রশ্ন। একটা হচ্ছে 20 বছর ধরে। হ্যাঁ, তখন শুনেন, দেখেন ফাইব্রোএডিনোমা যেটা হয় এটা বেনাইন টিউমার অফ দ্য ব্রেস্ট। ওইটা যদি আমরা কয়েক ফিমেলের মধ্যে ম্যামোগ্রাম বা ইউএসজি করে ধরি, কয়েক ফিমেলকে ফাইব্রোএডিনোমা আমরা পাই, কিন্তু ফাইব্রোএডিনোমা ব্রেস্ট ক্যান্সার নয়, ফাইব্রোএডিনোমা বেনাইন টিউমার হয়। সেটা কি ইভেনচুয়ালি কনভার্ট হয়ে ব্রেস্ট ক্যান্সারে যেতে পারে কি যেতে পারে না, প্রায় নয়, কিন্তু 1%-এ ইভেনচুয়ালি বড় হয়, এদিকে ওদিকে এটিপিয়া ধরে ব্রেস্ট ক্যান্সারে কনভার্ট হয়ে যেতে পারে। তখন ফাইব্রোএডিনোমার জন্য ভয়ভীত হওয়ার কোনো ব্যাপার নয়। আর দুটো মেমোগ্রাফি যেটা, আচ্ছা, মেমোগ্রাফিতে আমরা কি কি দেখি যেটা আমরা সাসপেক্ট করি কি, এটা তো এক্সরে এর মতন টেস্ট, যেখানে আমরা ব্রেস্টকে কম্প্রেস করি, দুই দিকে প্লেট দিয়ে আর এক্সরে বিম দিয়ে দিই, আর তারপরে দেখি ব্রেস্টের কোনো লাম্প আছে কি আছে না, তার সঙ্গে আমরা আর্মপিটটাও স্ক্যান করতে পারি কোনো ওখানে লিম্ফনোড আছে কি আছে না। আর তারপরে কয়েকটা ক্যারেক্টারিস্টিক হয় যেটা ম্যামোগ্রামে দেখে আপনি বলতে পারবেন কি ব্রেস্ট ক্যান্সার আছে। যেরকম লাম্পটা যদি ইরেগুলার হয়, তার মধ্যে কোনো স্পেসিফিক টাইপ অফ ক্যালসিফিকেশন হয়, প্রায় মাইক্রো ক্যালসিফিকেশন, যেখানে আমরা কয়েকটা ডট, হোয়াইট ডট দেখতে পারি ব্রেস্ট ম্যামোগ্রাম ইমেজে, যেটা খুব কাছাকাছি এরিয়া হয়, তখন আমরা বলি ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিটা বেশি।
আচ্ছা, তো এটা খুব কি পেইনফুল করানোর জন্য, কারণ অনেকে এটা ভয় পান। অল্প পেনফুল এটাও বলতে হবে, কিন্তু পেনটা তো এটা করার সময় হয় বা করার পরে 2-3 ঘন্টার পরে হয়, আর একটা পেন কিলার দিলেই চলে যায়, সো ইটস নট ভেরি পেন, আই মিন ইটস এ ম্যানেজেবল টেস্ট, আই শুড সে লাইক। আর খরচও তো খুব বেশি নয়, সেটা আপনি আগেই বলেছেন। 400-800 ডিপেন্ডিং অন হুইচ হসপিটাল ইউ আর ডুইং। ওকে ওকে, হ্যাঁ ডাক্তারবাবু, আমরা এই ট্রিটমেন্টের দিকে এগিয়ে গেছিলাম। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্জারি একটা বড় ভূমিকা, তো সার্জারির ব্যাপারটা একটুখানি যদি আমাদের বলেন। সার্জারি আফটার ডায়াগনোসিস কি হয়, দু রকম সার্জারি হতে পারে। জেনারেলি একটা ফিয়ার থাকে ব্রেস্ট ক্যান্সার আছে তো ম্যাস্টেক্টমি, ফুল ব্রেস্ট রিমুভাল করতে হবে জেনারেলি। লেকিন কি হয় কি অ্যারাউন্ড 60% অফ দ্য পেশেন্ট দিকে ব্রেস্টটা কনজার্ভ করা যায়। সো ইভেন ক্যান্সার আছে, ব্রেস্টটা ফুল রিমুভ করতে হবে না in almost 60 to 70% of the patient. Second step of the surgery কি হয়, full breast removal, medical term দিকে mastectomy বলা যায়, when we need to remove breast. Around 30% of the breast patient দিকে breastটা remove করতে হয় due to advanced diseaseটা advanced আছে। but even if it is mastectomy করা হয়, reconstruction করা যায়, breastটা তৈয়ারি করা যায়। so generally fear থাকে কি breast cancer আছে and breastটা remove করতে হবে, that's not the truth। 60 to 70% পেশেন্ট দিকে উচ্চ পদ্ধতি দিকে ব্রেস্টটা কনজার্ভ করা যায়, অ্যান্ড ইভেন ম্যাস্টেক্টমি থাকে, দেন ম্যাস্টেক্টমি দিকে রিকনস্ট্রাকশন করা যায়, মিন্স তৈয়ারি করা যায়। তো জেনারেলি যে ফিয়ার আর মিথ থাকে দেখ ব্রেস্ট ক্যান্সার আছে মিন্স ম্যাস্টেক্টমি ফুল ব্রেস্ট রিমুভ করতে হবে, মেডিকেলি দিস ইজ নট ট্রু। সো অলমোস্ট 80% অফ দ্য পেশেন্ট দিকে ব্রেস্টটা উইথ নর্মাল শেপ অ্যান্ড সাইজ প্রিজার্ভ করা যায়। আচ্ছা আচ্ছা, তার মানে ডাক্তারবাবু ধরুন আজকালকার দিনে সবাই একটু ফ্যাশন সচেতন, তো সেক্ষেত্রে এটা একটা বিরাট ধারণা, মানে একটা ভুল ধারণা যে বোধহয় পুরোটাই মানে তার শারীরিক সৌন্দর্যটা চলে যাবে, এটা নয় একবারে। ট্রু ট্রু। আর আমরা সার্জনকে কয়েকবার হেল্প করি অনেকভাবে, সার্জন উইল ক্রেডিট মি ফর দিস অর নট, সঞ্চিত বলবে পরে, কিন্তু আমরা কি করি যখনই আমরা দেখি কি ভাই ক্যান্সারটা একটু বড় আছে, ব্রেস্টের বেশি এরিয়া নিয়ে নিল, যেখানে ওকে পুরো ব্রেস্টটা বাদ দিতে হবে, আমরা আগে কিমোথেরাপি দিয়ে দিই, বা ইন সাম কেসে যদি কিমো জন্য পেশেন্ট ফিট না হলো আমরা হারমোনাল ট্রিটমেন্ট দিয়ে দিই। সে কি করে, ইন মেজরিটি অফ দেম দে কনভার্ট, যেটা আগে পুরো ব্রেস্ট বাদ যাওয়ার কথা ছিল, কিমোথেরাপি বা হারমোনাল ট্রিটমেন্ট দেওয়ার ফলে ওটা ছোট হয়ে যায়, তখন ওনারা ব্রেস্ট কনজার্ভ করতে পারেন। আর ব্রেস্ট ক্যান্সার হলে অফকোর্স বিউটি স্টেজ দেয়ার। তার মানে ডাক্তারবাবু এমনিতে তো আগে সার্জারি তারপর কেমো হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আপনি বলছেন যে কেমোর পরে সার্জারি। ম্যাডাম এটা তো আপনি বললেন, আমি বললাম আমি তো এটা বলছি কি যদি ব্রেস্ট ক্যান্সার হয় আর এটা বড় সাইজের ব্রেস্ট লাম্প হয়, তখন ইট শুড গো টু সঞ্চিত অর মি, বাট দেন বোথ অফ আস শুড ডিসাইড দ্যাট আমরা আগে কিমো করে দেবো, হারমোনাল ট্রিটমেন্ট দিয়ে দেবো, ব্রেস্ট লাম্পটা ছোট হয়ে যাবে, তখন আমরা ইভেনচুয়ালি ছোট ব্রেস্ট সার্জারি করব, পুরো ব্রেস্ট বাদ দেবো না, বিউটিটাও থাকবে আর আউটকামে কোনো তফাৎ হবে না। এটা দুজনের ডিসিশন আর কি। Yeah, but it should be that decision, I guess. Okay, okay. তারপরে যে কেমো তো হলো, এর সঙ্গে কিন্তু আরো এক, হ্যাঁ আমরা যাব আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা, পেশেন্টের লেফট পেস্টে একটা ফুসকুড়ির মতো একটা পোড়ার মতো একটা হয়েছে আর কি, তো সেই ব্যাপারটা একটু ব্যথা আছে, ব্যথা, সেটার জন্য কি একটু চিন্তা, মানে এটাকে কি করতে হবে, সেটা একটা অ্যাডভাইস চাই। আচ্ছা শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, ফুসকুড়ির মতো হয়েছে, ব্যথা। ওনা এজ বলতে পারবেন, পেশেন্ট এজ? হ্যাঁ কেটে দিয়েছেন, মিডল এজেডি ওনার মনে হচ্ছে ভাই। জেনারেলি जो হয় ফুস করে जो বয়েল হয়, জেনারেলি ইটস আ হেয়ার বয়েল, আর এই পেনফুল আছে আর হেয়ার ইনফেকশন হয়, তো জেনারেলি ম্যালিগনেন্ট হয় না, ক্যান্সার হয় না ইন জেনারেল। বাট ইফ it is persistence, means if it is going beyond 5-10 day after some course of antibiotic, then doctor পরামর্শ নেওয়া উচিত। জেনারেলি ক্যান্সার হয় না, স্মল বয়েল টাইপ जो হয় পেনফুল হয়, জেনারেলি নট ক্যান্সার। বাট ইফ ইট ইজ গোয়িং বিয়ন্ড সার্টেন ডেজ or 5 days 10 days মোর হয়, তো একটা মেডিকেল পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনি কি এটার সঙ্গে কিছু? আচ্ছা আই এগ্রি উইথ। হ্যাঁ হ্যাঁ, ওকে ডাক্তারবাবু একজন প্রশ্ন করেছিলেন, তিনি আসেননি সামনে, ক্লাস 12-এ মেয়েটি পড়ে এবং তার নিপল থেকে আপনার ওই ছোট রস বা এই জাতীয় বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে তার কি মানে ভয়ের চান্স বা কিছু? ক্লাস 12-এ পড়ে, ছোট মেয়ে। প্রায় নয় গো, প্রায় নয়, এটা কয়েকটা মেডিকেল কন্ডিশন হয় যেখানে ব্রেস্ট থেকে ডিসচার্জ হয়,
পিরিয়ডের সময় মেনলি এটা হচ্ছে। হ্যাঁ, সো মানে এরকম তো বলা যায় না, দিস ইজ টু ওভার সিম্পলিফিকেশন অফ এ কোশ্চেন, কিন্তু আমরা ঠিক করে বুঝতে চাই কোনো লাম্প আছে কি আছে না, এটা আস্তে আস্তে বাড়ছে কি বাড়ছে না, এটা পেনফুল ছিল না পেনলেস ছিল, শুধু ব্রেস্ট নিপ্পল থেকে ডিসচার্জ ছিল না নিপ্পলটা ভিতরে দিকে যাকে আমরা বলি ইনভলিউশন অফ নিপ্পল, ওইটা আমরা দেখছি কি দেখছি না। সো এটা ইভেনচুয়ালি সব জিনিস মিলিয়ে টেম্পোটা দেখে আমরা ডিসাইড করি কি এটা ম্যালিগন্যান্ট হতে পারে কি হতে পারে না। তখন আমি সেই অ্যাডভাইস করবো কি ভাই একটা ঠিক করে ডক্টর বাবুকে দেখিয়ে নেওয়া উচিত। শুধু নিপলের থেকে বেরোচ্ছে, লাম্প নেই, এরকম হলে আলাদা ব্যাপার আর কি। প্রায় ওটা নন ম্যালিগন্যান্ট হবে। আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? আমার ওয়াইফের এজ হচ্ছে 60 ইয়ার্স, ডিউ টু ইনফার্টিলিটি তার অনেক ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু তাও ও ফার্টাইল মানে মা হতে পারেনি। তার এখন 7 বছর বয়স, তো তার চান্স অফ হ্যাভিং ব্রেস্ট ক্যান্সার কিরকম? আচ্ছা, শুনতে থাকুন আপনি। হ্যাঁ ডাক্তারবাবু, ব্রেস্ট ক্যান্সারের চান্স 60 ইয়ার্স, ইনফার্টিলিটি ছিল। প্রায় এটা বলা যায় যদি ইনফার্টিলিটি হয়, ধরেন ছেলে মেয়ে হলো না, ইভেনচুয়ালি তার জন্য ব্রেস্ট ফিডিংও হলো না, তখন ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা বেশি। তো বেশি বললেই হবে না সবাইকে ব্রেস্ট ক্যান্সার হয়ে যাবে, সেটাও বলা ঠিক হবে না। স্লাইটলি ইনক্রিজ রিস্ক, কিন্তু যদি 60 ইয়ার্সে আছেন, ধরেন ইনফার্টিলিটি ছিল, ছেলে মেয়ে হলো না, তখন আমি স্ট্রংলি অ্যাডভাইস করব কি মেমোগ্রামটা করা উচিত, আর বছরে একবার মেমোগ্রামটা করা উচিত। যদি ওখানে কোনো অবনর্মালিটি নয়, বছরের পর বছর মেমোগ্রামটা করা উচিত। অ্যাটলিস্ট সি ইজ 75 ইয়ার অফ এজ। যদি 75-এ হলো না, তখন ইন্ডিভিজুয়াল স্ক্রিনিং প্রোগ্রামটা ডিসকাস করা যেতে পারে, কিন্তু এটা করলে আপনি আপনার ওয়াইফকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক থেকে একটু বাঁচাতে পারবেন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন প্রশ্নটা। হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণ 24 পরগনার ফলতার নবাতন গ্রাম থেকে অসিত মন্ডল বলছি। বলুন। আমি আমার স্ত্রীকে নিয়ে একটু জানতে চাইছিলাম। আমার ওয়াইফের বয়স হচ্ছে 52, ওনার মেনোপজ হয়ে গেছে, তো মানে সম্প্রতি ব্রেস্টে একটু ব্যথা অনুভব করে, এবং তখন আমাদের একজন ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখানো হয়, উনি ফিজিক্যালি এক্সামিন করে একটু লাম্প পান, তখন ওই ম্যামোগ্রাফি করতে বলেন, এবং ম্যামোগ্রাফিতে ধরা পড়ে যে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ। এটাতে কি ভয়ের কিছু আছে, বা এর চিকিৎসা কি আছে? উনি ওই কি প্রাইম রোজ অয়েল এই ধরনের কি একটা ওষুধ খেতে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ আপনি শুনতে থাকুন। হ্যাঁ, সো ওনাকে যে কোশ্চেন আছে পেনফুল ব্রেস্ট লাম্প আছে, আর ওনা ম্যামোগ্রাফি করেছিলেন, ইটস রিপোর্টেড এজ ফাইব্রোসিস্টিক ডিজিজ। জেনারেলি পেনফুল ব্রেস্ট লাম্প জাস্ট ওনা ইনফরমেশন পাস হয়েছিল কি পেনফুল ব্রেস্ট লাম্প জেনারেলি ক্যান্সার হয় না। সো ওনার ম্যামোগ্রাফি দিকে ফাইব্রোসিস্টিক ডিজিজ পাওয়া আছে, আমি বলবো কি একটু আল্ট্রাসাউন্ড করা উচিত অলসো, বিকজ দিস ইজ মোর দেন 50 ইয়ার, আর এখন একটু রিস্ক আছে ফর ব্রেস্ট ক্যান্সার। জেনারেলি ফাইব্রোসিস্টিক ডিজিজ ক্যান্সার হয় না, বাট একটু অ্যাডিশনাল আল্ট্রাসাউন্ড করা উচিত টু কোরিলেট উইথ ম্যামো ফাইন্ডিং। সেম থাকে, অ্যান্ড ইফ ইট ইজ ফাইব্রোসিস্টিক ডিজিজ জেনারেলি ক্যাটেগরি হয়, ম্যামোগ্রাফি অ্যাবনর্মালিটির দিকে বি ক্যাটেগরি হয় 1, 2, 3, 4, 5। So generally if it is 4 and 5 then biopsy kora uchit. If it is 1 and 2 then biopsy not required. 3 agar thake category reporting dike to follow up thaka hoy, means every 6 মাস pore ultrasound or mammography korte hoy. So as per the category ona decide kora hoy ki korte hobe. So fibrocystic disease category 2 bhi hote pare, category 3 bhi hote pare. Agar category 2 ache to ona kuchho korte hobe na, follow up thakte hobe ইয়ারলি, বিকজ সিজ 52 ইয়ারলি একটা ম্যামোগ্রাফি করতে হবে। ক্যাটাগরি 3 থাকে তো অ্যাগ্রেসিভ ফলো আপ, মিন্স ইয়ারলি না, 6 মাস পরে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, 6 মান্থ পরে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। জেনারেলি ফাইব্রোসিস্টিক ডিজিজ ইজ নট ক্যান্সার, আর ইটস নট কজেটিভ অফ ক্যান্সার অলসো। সো ফাইব্রোসিস্টিক ডিজিজ ব্যথা আছে তো জেনারেলি সিম্পল পেন কিলার দিকে বি হেল্প হতে পারে, অ্যান্ড সামটাইম ইভিনিং প্রাইম রোজ অয়েল অর দ্য ভিটামিন ই ইজ অলসো হেল্পফুল। ওকে ওকে। সঞ্চিত যেটা বললো তার উপরে একটাই পয়েন্ট অ্যাড করা, কখনো আপনারা যখনই ইউএসজি করান, ম্যামোগ্রাম করান, রিপোর্ট নেওয়ার আগে দেখে নেবেন বাইরেটস ক্যাটেগরি ওখানে মেনশন করা হলো কি হলো না। ওই যে সঞ্চিত 1, 2, 3, 4, 5 বলছিল, এটা বাইরেটস ক্যাটেগরি আমরা বলি।
যদি বাইরেটস ক্যাটাগরি না লেখা হয় তখন ইদার ইউর রেডিওলজিস্ট ডাজ নট নো কীভাবে এটা রিপোর্ট করা উচিত, অর ইউ শুড গো টু সাম আদার সেন্টার। বাইরেট স্কোর দেখে এটা ডিসাইড আমরা করি কি ভাই ফার্দার ইনভেস্টিগেশন করব কি করব না, বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিটা কত। যেরকম সে বললো বাইরেট 1-2-তে আমরা কিছু করি না, বাইরেট 3-তে একটু আমরা ইন্টেন্সিভলি মনিটর করি, আর বাইরেট 4-5 হলে আমরা বায়োপসি করে নিই। সো যখনই আপনারা কথা বললেন বা যখনই আপনারা ম্যামোগ্রাম বা ইউএসজি করান, প্লিজ মেক শিওর কি রেডিওলজিস্ট ওখানে বাইরেটস ক্যাটাগরি লিখে দেয়, না লিখলেও তার মানে ইটস টোটালি ইনকমপ্লিট রিপোর্ট। ও আচ্ছা, ওকে ওকে। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আরো একজন বন্ধু এই মুহূর্তে। নমস্কার। বলছি যে আমার স্ত্রীর ব্রেস্ট টিউমার ছিল, কলকাতা পিজিতে আপনার বায়োপসি করেছি, B9 পাওয়া গেছে, পরে এখন ট্রিটমেন্ট করেনি, কোনো অসুবিধা হবে? আচ্ছা, আপনি শুনতে থাকুন। আনন্দে থাকেন, বেনাইং আছে, আর কি করতে হবে ভাই। না তাও একটা টেনশন, না কোনো টেনশনের ব্যাপার আমি দেখছি না ম্যাডাম। একটা জিনিস ডাক্তারবাবু, আজকে কিন্তু আমরা বুঝতে পারছি যে একজন মহিলা নিজে কিন্তু ফোন করেননি, যতজন রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই পুরুষ ফোন করছেন, এবং যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা যাতে নিতে হয়, এটা কিন্তু আমাদের আজকের হ্যাঁ নিশ্চয়ই সেটাই আমরা ম্যাডামের সঙ্গে আমি জাস্ট ডিসকাস করে এসেছিলাম। মহাদেবী বর্মা ছায়াবাদ, এটাই বাই ব্যাড ফরচুন অফ আওয়ার কান্ট্রি কি মহিলা বলে না, মহিলার জন্য আমরা ডিসাইড করি কি করা উচিত কি করা উচিত। সো ফিমেল শুড কামিং ফরওয়ার্ড আরেকটু অবশ্যই। ডাক্তারবাবু আমরা দুটো পেয়েছি, সার্জারি কথা আমরা শুনেছি এবং তারপর কেমো একসঙ্গে হয়েছে, এবার রেডিয়েশন থেরাপি সেটা আছে, তো একটু আমরা জেনে নিই বিষয়টা। ম্যাডাম রেডিয়েশনও আমরা করি, প্রায় আমরা সার্জারি হওয়ার পরে করি। আর রেডিয়েশন যেরকম সার্জারি একটা লোকাল ট্রিটমেন্ট হলো, যদি ব্রেস্ট লাম্প দেখলাম, সার্জন বাবু ইভেনচুয়ালি ব্রেস্ট লাম্পটাকে রিমুভ করে দিলেন। তাও কখন কখন হয় যেহেতু ব্রেস্ট সার্জনরা দেখতে পারেন না কোথায় মাইক্রোস্কোপিক ডিজিজ লোকাল এরিয়াতে, তাকে স্টারলাইজ করার দরকার। সেটা স্টারলাইজ কিভাবে হয়, সেটা রেডিয়েশন দিয়ে হয়। রেডিয়েশন মানে হাই ডোজ আমরা এক্সরের মতন কিছু দিয়ে দিই, ওটা দেওয়ার পরে যদি কোনো মাইক্রোস্কোপিক ডিজিজ ব্রেস্ট বা আর্মপিটে থাকে তাকে আমরা স্টারলাইজ করে দিই। সো ইট ইমপ্রুভস কি ব্রেস্ট ক্যান্সার যদি ছিল সার্জারি করে দিলাম, লোকালি রিকারেন্স হওয়ার চান্সটা রেডিয়েশন থেরাপি দেওয়ার জন্য কমে যায়। ওকে আচ্ছা। আর লাস্টলি আমরা একটা হরমোনাল থেরাপির কথা বলি, তাই তো? হরমোনাল ট্রিটমেন্ট কি হয় ডক্টর দোয়ারি এক্সপ্লেন করলাম, দ্যাট ব্রেস্ট ক্যান্সার ডিফারেন্ট টাইপ হয়, ইস্ট্রোজেন রিসেপ্টর হয়, প্রজেস্টেরন রিসেপ্টর হয়, HER2 রিসেপ্টর হয়। अगर ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ থাকে তো হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া হয়। হরমোনাল ট্রিটমেন্ট ইটস নট দ্যাট আপনাকে হসপিটাল আসতে হবে ও ট্রিটমেন্ট জন্য, জেনারেলি একটু ট্যাবলেট হয়, ডেলি 1 ট্যাবলেট নিতে হয়। আচ্ছা। জেনারেলি যে ট্রিটমেন্ট হয় ইনিশিয়ালি 10 ইয়ার বিফোর ইট ওয়াজ ফর 5 ইয়ার, 5 সাল নিজে একটু ট্যাবলেট নিতে হবে। ডিফারেন্ট টাইপ অফ ট্যাবলেট হয় ডিপেন্ডিং আপন মিনোপজাল স্ট্যাটাস। প্রি মিনোপজাল হয় তো টেমক্সিফেন ট্যাবলেট দেওয়া হয়, পোস্ট মিনোপজাল হয় তো লেট্রোজোল ট্যাবলেট দেওয়া হয়। ইটস আ 1 ট্যাবলেট। लेकिन नाउ एखान की एविडेंस आछे कि इट्स नॉट फॉर 5 ईयर, इन गुड नंबर ऑफ द पेशेंट वी प्रिस्क्राइब इट फॉर 10 ईयर। सो 10 ईयर दिके एक तो टैबलेट निजे बाड़ी दिके नीते होवे, इट्स हार्मोनल थेरापी। और जनरली जो ट्रीटमेंट है फॉर 60 to 70% ऑफ द ब्रेस्ट कैंसर, बिकॉज ER पॉजिटिव जो है अराउंड 60 to 70%। सो 10 पेशेंट मध्य 60 पेशेंट मध्य हार्मोनल थेरापि लागते पारे। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ডক্টর। হ্যাঁ বলুন। আমি দিল্লি থেকে বলছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি, প্রশ্নটা বলুন। হ্যাঁ দিল্লি থেকে, হ্যাঁ দিল্লি থেকে বলছেন আপনি, শুনেছি আমরা, প্রশ্নটা বলুন দিদি। আমি দিল্লি থেকে বলছি, সুমিত্রা দাস। আমার এই বাঁ দিকের ব্রেস্টে আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি, আমার বাচ্চা হয়েছিল, ছোট ছেলে। তখন ওই দুধ খেতে খেতে কামড়িয়ে দেওয়ার পরে ওটা আমি আর ব্রেস্ট ফিডিং করাতে পারিনি। হ্যাঁ, তো তারপরে অসুবিধা হতো। কিন্তু এখন দেখছি আমার ওইটা নিপিলটা কিন্তু ভেতরের দিকেই ছিল। হ্যাঁ, হাতে করে বার করলে তখন বেরোয়, কিন্তু এখন দেখছি মাঝে মাঝে একটু ব্যথা ব্যথা লাগে। ব্যথা ব্যথা মানে কি, মানে মনে হচ্ছে যেন একটু টিপ 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 করছে, এরকম। আচ্ছা, এরকম হয়তো এটাকে কোনো ভয়ের কারণ আছে, এটাই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু। প্রায় নয়, প্রায় যেরকম সঞ্চিত বললো, যদি ব্যথা আছে, কোনো লাম্প আপনি ফিল করতে পারছেন না, হওয়া উচিত নয়। কিন্তু আমি আই এম অলমোস্ট শিওর কি আপনিও ম্যামোগ্রাম কখনো জীবনে করেননি,
একটা যদি না করেন 60 ইয়ার্স আছে একটা ম্যামোগ্রাম করে দেখে নিন, যদি কোনো লাম্প না হয় আর নিশ্চিন্ত থাকেন। আর বছরের পর বছর যতক্ষণ আপনার 75 না হয়ে যায় করতে থাকেন, তখন আপনি আর্লি ডায়াগনোজ করতে পারবেন যদি কোনো লাম্প টাম্প আছে। আর ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা মর্টালিটি বা ডেথ হওয়ার রিস্কটাও কম করতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডক্টর আগরওয়াল, এই যে প্রসেসটা চলছে যখন ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছুতে, হেয়ার ফল মানে বা হেয়ার লস যাকে বলে, আমাদের মহিলাদের কাছে এটা কিন্তু খুব আতঙ্কের ব্যাপার, তার লুক চেঞ্জ হয়ে যায়। তো এই হিসাবে আপনারা কি কি প্রিকশন দিতে দেন বা কি কি সাজেশন দেন? So देखो, the hair loss major concern तो আছে। hair loss जो হয় due to certain chemotherapy হয়, hair loss surgery দিকে হতে পারে না, hair loss radiotherapy দিকে হয় না, hair loss ট্যাবলেট ট্রিটমেন্ট দিকে হয় না। হেয়ার লস जो হয় কিমোথেরাপি দিকে হয়, এন্ড হেয়ার লস जो হয় ইভেন সার্টেন কিমোথেরাপি দিকে হয়। ইজ অলমোস্ট নন প্রিভেন্টেবল ইফ কিমোথেরাপি ইউজ করা যায়, তো অলমোস্ট নন প্রিভেন্টেবল নাও। বাট রিসেন্ট অ্যাডভান্সেস আছে, ডিউরিং কিমোথেরাপি স্কাল্প কুলিং করা যায়, বিকজ হেয়ার লস ইজ ডিউ টু দ্য হেয়ার ফলিকুল जो গ্রোথ করে, ও গ্রোথ সেল দিকে কিমোথেরাপি ইফেক্ট করে অ্যাপার্ট ফ্রম দ্য টিউমার ক্যান্সার। সো ডিউরিং কিমোথেরাপি কি করা হয়, কিমোথেরাপি ডিউরিং টাইম অনলি এখান থেকে একটু স্কাল্প কুলিং প্যাড করা দেওয়া হয়। কুলিং প্যাড দিকে কি হয়, দ্যাট হেয়ার ফলিকুল উইল শাট ডাউন, গ্রোথ হয় না, তো কিমোথেরাপি উইল নট ডু হেয়ার লস। তো হেয়ার লস দিকে অনলি অপশন অ্যাট প্রেজেন্ট হোয়াট ইজ অ্যাভেলেবল ইজ দ্য স্কাল্প কুলিং ডিউরিং কিমোথেরাপি হয়। अगर আপনার হেয়ার লস কনসার্ন আছে তো ডিসকাস করা উচিত ডক্টর বাবুর জন্য কি হেয়ার কুলিং তোমার হসপিটাল দিকে অ্যাভেলেবল আছে কি আছে না, পপুলারলি নোন এজ স্কাল্প কুলিং। আচ্ছা আচ্ছা, বাট হেয়ার লস ইজ ইনভাইটেবল अगर কিমোথেরাপি দিতে হয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে তো আবার এসে যায়। হ্যাঁ, লেকিন টেম্পোরারি হয়, হ্যাঁ। ইটস নট পার্মানেন্ট, হ্যাঁ, টেম্পোরারি পরে তো হয়, আবার 3 to আসে। 4 মান্থ পরে কাম ঠিক ব্যাক হয়ে যায়, তো সুতরাং ভয়ের কারণ নেই। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন Hello? প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন দিদি। আমি 2012 সালে আমার একটা ব্রেস্টে টিউমার ছিল, ওটা আমি অপারেশন করেছি, কিন্তু কোনো ম্যালিগনেন্সি ধরা পড়েনি। তো তার কিছুদিন পর দেখছি আবার অন্যটাতেও রয়েছে একটা গোল মতো গুটুলি আর কি। তো সেটা কিন্তু ব্যথা বা যন্ত্রণা কিছু হয় না, তো আমি ওটা কিছু করিও নি, কোনো ব্যথা যন্ত্রণাও নেই, এবং আমার আগেরটাও ম্যালিগনেন্সি কোনো ছিল না বলে এটা নিয়ে আমি আর কিছু ভাবিনি। তো এটা কি পরবর্তীকালে কোনো সমস্যা দেখা দিতে পারে? আচ্ছা, এইটা আপনি কবে দেখেছেন যেটা বলছেন লাস্টলি, এটা আপনি কবে ফিল করেছেন? হ্যালো, হ্যাঁ এটা আপনি কবে ফিল করেছেন? হ্যাঁ শুন, হ্যাঁ আগেরটা আপনি 2012 সাল বললেন, আর লাস্টলি যেটা আপনি আমার ফিল 2012 সালে অপারেশন হয়েছে, হ্যাঁ, সেটা হয়েছে। পরে আবার বাঁ দিকে হয়েছিল অপারেশন, ডান দিকে একটা দেখা দিয়েছে। সেটা এখন কবে ফিল করেছেন? 2014 সাল নাগাদ। না ম্যাডাম, তখন এটাও বলতে হবে আস্তে Hello, আস্তে শোনা বাড়ছে যাচ্ছে? কি বাড়ছে না। পেনলেস আছে এটা তো আপনি বলে দিলেন, এটা বাড়ছে কি বাড়ছে না। 14 বছর থেকে আমরা তো আজকে 2026 এ পৌঁছে গেলাম। একই রকম আছে, একই রকম আছে, এবং ওটা কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই, এমনি পিছলে পিছলে যায়। প্রায় যদি ধরেন 12 বছরে বাড়লো না, তখন ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনাটা খুব কম। তাও আমি অ্যাডভাইস করবো একটা ইউএসজি বা মেমোগ্রাম করে দেখে নিন, যদি তাও তারও ক্যারেক্টারিস্টিক ম্যাচ করে কি এটা বেনাইন গ্রোথ, তখন কিছু করার দরকার নেই, সিরিয়াল ফলোআপে থাকেন। কিন্তু যদি মেমোগ্রাম বা ইউএসজি বলে কি না এটা কোনো ক্যারেক্টারিস্টিক আছে যেটা ম্যালিগনেন্ট হতে পারে, তখন ফার্দার ইনভেস্টিগেট করে নেওয়া উচিত। ওকে, না আমরা বলার পরে কিন্তু মহিলারা এগিয়ে আসছেন। হ্যাঁ, ভালো লাগলো এটা। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন এসে পড়ে এখানে, স্কিন, যেমন আমাদের হেয়ার ফল নিয়ে কথা হলো, স্কিনেরও তো একটা কিছু কেমো বা এটার পরে একটা হয় নাকি? প্রায় ম্যাডাম এটা রেডিয়েশন থেরাপি দেওয়ার পরে হয়। যখন আমরা রেডিয়েশন দিই তখন ওই জায়গাটা রেড হয়ে যায়, পরে ব্ল্যাক হয়ে যায়, কখনো কখনো আলসারেশন হতে পারে। বাট এটাও বলা উচিত সামটাইমস যখন আমরা কিমোথেরাপি দিই তখন স্কিনটা ড্রাই হয়ে যায়, নেল চেঞ্জ হয়। কিন্তু যেই আমরা কথা বললাম রেডিয়েশনের জন্য যেটা স্কিন সাইড এফেক্ট হয় বা কিমোথেরাপির পরে যেটা স্কিন সাইড এফেক্ট হয়, এটা টেম্পোরারি হয়, পার্মানেন্ট হয় না, ইভেনচুয়ালি ভালো হয়ে যাবে। কখনো কখনো আমরা কিউটিক্যাল বা স্কিন রিলেটেড অয়েন্টমেন্টগুলো ইউজ করে এটাকে ভালো করে নিতে পারি। আচ্ছা আচ্ছা, তো ডাক্তারবাবু এই যে একটা ফোন আমাদের সঙ্গে আরো একজন বন্ধু এসে পড়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে পুরুষদেরও কি হয় স্তন ক্যান্সার? হ্যাঁ এটা শুরুতেই স্যার বলেছিলেন, ওকে আপনি শুনতে থাকুন।
হ্যাঁ পুরুষ দিকে भी হয় সো ব্রেস্ট ক্যান্সার জেনারেলি মোর কমন ইন ফিমেল बट 1% जो 100 ब्रेस्ट कैंसर डायग्नोसिस হচ্ছে তো একটু ব্রেস্ট ক্যান্সার जो হয় পুরুষ দিকে হয় পুরুষ দিকে जो হয় ও ডিফারেন্ট ক্যারেক্টার হয় ইন जनरली ER पॉजिटिव इंडोक्राइन रिस्पॉन्सिव ट्यूमर হয় एंड जनरली पुरुष दिके जो ट्रीटमेंट হয় সার্জারি তো ওনা ব্রেস্ট কনজারভেশন করা ইন জেনারেল কোনো প্রবলেম থাকে না সো জেনারেলি ম্যাস্টেক্টমি হয় एंड मोर एडवांस स्टेज হয় পুরুষ দিকে जो स्टेज হয় एडवांस स्टेज হয় তো পুরুষ দিকে भी একটু অ্যাওয়ারনেস থাকা উচিত কি ওনা কোনো নিপল চেঞ্জ দেখছেন ওনা কোনো চেস্ট দিকে কোনো ছোট টিউমার দেখছেন স্পেশালি if ওনার এজ মোর দেন 40 or 50 ইয়ার তো ডক্টর পরামর্শ নেওয়া উচিত সেকেন্ড जो হয় পুরুষ ক্যান্সার জেনারেলি হেরিডিটারি হয় এই পুরুষ ক্যান্সার দিকে ইফ ওনা ফ্যামিলি মেম্বার দিকে কোনো ফিমেল দিকে ব্রেস্ট ক্যান্সার আছে আর ওনা সেম ব্লাড রিলেটেড ব্রাদার जो আছেন ওনা চেস্ট দিকে কোনো লাম্প দেখছেন তো তাড়াতাড়ি একটু চিকিৎসা পরামর্শ নেওয়া উচিত সো পুরুষ দিকে भी ক্যান্সার হতে পারে ইটস রেয়ার বাট ইটস নট আনকমন আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার নমস্কার বলুন হ্যাঁ নমস্কার হ্যাঁ প্রশ্নটা বলুন শুনছি আমরা ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম বলছিলাম যে হেরিডিটির ব্যাপারটা জিজ্ঞেস করছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা বলি হ্যাঁ ডাক্তার আমার স্ত্রী তার মা আর কি মানে আমার শাশুড়ি মা গত হয়েছেন তার ব্রেস্ট ক্যান্সার ছিল এবং তার মাইমা আর কি তারও ব্রেস্ট ক্যান্সার ছিল আর কি পিসিমা সরি প্যাটার্নাল সাইড এবং নিজের মা তো সেক্ষেত্রে সম্ভাবনা কিছু থেকে যায় বা ওই যে BRCA2 বা কিছু যেগুলো আছে কিছু BRCA2 বা এরকম কিছু টেস্ট আছে কি যাতে এটা আমার স্ত্রীর প্রিভেনশন মানে আগে থেকে জানা যায় যে তার কোনো চান্স আছে কিনা যেহেতু হেরিডিটি নিজের মার ছিল এটা একটু ডাক্তারবাবু থেকে জানতে চাইছি হ্যাঁ ডাক্তারবাবু যেরকম আমরা বললাম ভাই 5 to 10% যেটা ব্রেস্ট ক্যান্সার হয় সেটা হেরিডিটি হতে পারে মানে ধরেন মাকে ছিল ইভেন্চুয়ালি ফিমেল চাইল্ডকে সেম ফ্যামিলিতে হয়ে গেল কিন্তু এটা 5%ই তখন ইভেন্চুয়ালি যদি মাকে ছিল বা আর কোনো ক্লোজ রিলেটিভকে বাড়িতে ছিল তখন এই টেস্টটা করে নেওয়া উচিত পার্টিকুলারলি যদি ফিমেলকে ইয়াং এজে হয়ে যায় ধরেন ওনার মাকে যদি ইয়াং এজে এটা ধরা হয়েছিল তখন BRCA1 BRCA2 টেস্ট করে নেওয়া উচিত এটা সিম্পল টেস্ট এটা ব্লাড টেস্ট বা এটা সালাইভা থেকে করা যায় আর যদি এটা পজিটিভ হলো তখন ইভেন্চুয়ালি অলমোস্ট 100% চান্স কি ফিমেল চাইল্ডকে হয়ে যাবে ব্রেস্ট ক্যান্সারটা তখন আমরা প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিটা নিতে পারি যেরকম ধরেন আপনার ওয়াইফের মাকে ছিল আর ব্রেস্ট ক্যান্সার ছিল আর ওনার BRCA1 BRCA2 পজিটিভ ছিল তার মনে হলো 100% চান্স কি ইভেন্চুয়ালি আপনার ওয়াইফকে হয়ে যাবে তখন আমরা কিমো প্রিভেনশন বা হারমোনাল প্রিভেনশন বা আমরা আপনার ওয়াইফের জন্য ব্রেস্ট ক্যান্সার তো ওনার হয়নি ওটা রিমুভ করে দিলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্কটা কমে যাবে শুধু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা কমাতে হয় না তখন আমরা ওভারিয়ান ক্যান্সারের রিস্কটাও অনেক বেশি হয়ে যায় তখন আমরা ওভারি সার্জারিও করতে চাই ইভেন্চুয়ালি আচ্ছা আচ্ছা যেটা অ্যাঞ্জেলিনা জলি করেছেন দুটোই হ্যাঁ so she did eventually breast surgery and ovarian surgery to save herself from breast and ovarian cancer একসঙ্গে মায়ের ক্ষেত্রে ছিল হ্যাঁ আমরা আরেকটা কথায় যাব ডক্টর আগরওয়াল আচ্ছা যাওয়ার আগে আমাদের আরো এক বন্ধু নমস্কার কে বলছেন হ্যালো আমার একজন পেশেন্টের ব্রেস্টে লাম্প ছিল আমার একজন পেশেন্টের ব্রেস্টে একটা লাম্প আছে যেটা দুবার রিপিটেড বায়োপসি হয়েছে ডাক্তার সাসপেক্ট করাতে কিন্তু দুবারই ম্যালিগন্যান্সি আসেনি এখন কথা হচ্ছে যে এইটা কি সার্জারি করতেই হবে না মেডিসিনের কিছু কিওর হবে ওনার একটু হার্টের প্রবলেম আছে আচ্ছা सो जो है जो मतलब एक्सप्लेन करा হয়েছিল কি इस कंप्लीट कोरिलेशन ওনা ম্যামোগ্রাফি আল্ট্রাসাউন্ড দেখতে হবে ম্যামোগ্রাফি দিকে ওনা কি ক্যাটাগরি 1 2 3 4 5 अगर 4 5 कैटेगरी আছে बायरेट्स कैटेगरी बोला जाए बायोप्सी नेगेटिव भी আছে अगर 4 5 कैटेगरी আছে তো সার্জারি করা উচিত अगर 3 कैटेगरी আছে তো ফলো আপ রাখতে হবে 1 2 कैटेगरी আছে বায়োপসি করলাম নেগেটিভ আছে তো নেক্সট কিছু করতে হবে না সো ইটস আ ম্যামোগ্রাফি বায়োপসি কোরিলেশন থাকে ও দেখতে হবে কি আছে আর फिर করতে হবে अगर দুটো বায়োপসি নেগেটিভ আছে अगर एज भी इम्पोर्टेंट হয় ওনা एज কি इफ इट इज मोर देन 50 ইয়ার দুটো বায়োপসি নেগেটিভ আছে ফর্ম টিউমার আছে सर्जरी করা উচিত एंड ट्यूमर कंप्लीट चेकअप करा उचित अगर बायरेट्स कैटेगरी 3 4 5 আছে তো होल डिपेंड्स अपॉन मैमोग्राफी अल्ट्रासोनोग्राफी कोरिलेशन विद द बायोप्सी रिपोर्ट नॉट ओनली बायोप्सी হ্যাঁ বলুন দেখেন আমিও যে সঞ্চিত বললো আই ফুলি এগ্রি
কখন কখন কি হয়, যখন আমরা ব্রেস্ট লাম্পের কথা বলি তখন ব্রেস্ট লাম্প তো শুধু যতগুলো সেল হয় সব ক্যান্সার সেল হয় না। ব্রেস্ট ক্যান্সারের মধ্যে নর্মাল সেল হতে পারে, ইনফ্লামেটরি সেল হতে পারে, ক্যান্সার সেল হতে পারে। যখন আমরা বায়োপসির কথা বলি তখন আমরা ছুঁচ ফুটিয়ে একটা ছোট স্যাম্পলগুলো ওখান থেকে তুলে নিই। ওই স্যাম্পলটা নর্মালও হতে পারে, ইনফ্লামেটরি সেলগুলো হতে পারে বা ক্যান্সার সেলও হতে পারে। তখন আমরা যদি হাই সাসপিশন থাকে, যেরকম সঞ্চিত বললো হাই বাইরেটস ক্যাটেগরি, তখন কখন রিপিট থার্ড টাইমও বায়োপসি করে নিলে কোনো অসুবিধা নেই, বা সার্জন বাবুর কাছে গিয়ে ওটা রিমুভ করে নিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ধরেন এটা আর্লি বাইরেটস ছিল তখন আমরা ছেড়ে দিতে পারি আর ফলো আপ করে নিতে পারি। ওকে, হ্যাঁ ডাক্তারবাবু, এই তো হ্যাঁ আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। নমস্কার, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন প্রশ্নটা বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। সৌমিত দত্ত বলছিলাম একটা যাদবপুর থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে জিনিসটা বেশ একটুখানি লোকের লজ্জা টজ্জা এই সমস্ত ব্যাপার থাকে বলে আমরা যাইও না, হ্যাঁ, বা অতটা সচেতন না আর কি যে ডাক্তারের কাছে যাবো। আজকাল যখন বাড়িতে না ছোট ছোট যে ডিভাইস বিক্রি হয়, আপনার ব্লাড প্রেশার বলুন কি আপনার হার্টবিট, এগুলো তো আমরা সহজে ডিটেক্ট করতে পারি ছোট ইনস্ট্রুমেন্ট ইউজ করে। এখন আজকাল এআই পাওয়ার্ড কোনো ডিভাইস কি তৈরি হয়েছে যেগুলো আমরা ঘরে ঘরে ইউজ করতে পারি লোকেরা? আচ্ছা ডিভাইস, আচ্ছা আপনি শুনতে থাকুন। ওকে, আমাদের পরের বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি, আমার স্ত্রীর ব্রেস্টে একটা টিউমারের মতন হয়েছিল, আমি ওনাকে সার্জারি করিয়েছি, তো এরপরে কিছু চেক আপ করা উচিত? আচ্ছা হ্যাঁ, প্রথমটা একটু আর কি যেটা বললেন যে কোনো ডিভাইস আছে কিনা বাড়িতে, তার আগে আমার মনে হলো উনি লজ্জার কথা বললেন। লজ্জা তখন হওয়া উচিত কি যখন আমরা আগে ধরলাম না, আপনি চুপ থাকলেন, আপনার আত্মীয় চুপ থাকলো আর আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে মিস করে দিলাম, নাকি লজ্জা এটা কি আমরা একটা ঠিক আছে ভাই লাম্প আছে আর আমরা ইভেনচুয়ালি বায়োপসির জন্য নিয়ে যাই আর আমরা আগে ধরে নিই, এআই অ্যাসিস্টেড হোক বা ক্লিনিশিয়ান অ্যাসিস্টেড হোক, তাতে কি আসে যায় ভাই, তুমি আগে ধরো। এআই অ্যাসিস্ট করছে, তুমি চ্যাট জিপিটি থেকে বুঝে আসছো না সঞ্চিত থেকে বুঝে আসছো, আমার তো মনে হয় কোনো বড় তফাৎ। যদি সাসপিশন আছে তখন বায়োপসি করা উচিত আর আগে ধরে নেওয়া উচিত, যদি না ধরা যায় তখন সেটা বড় লজ্জা আমার চোখে। আচ্ছা, আর টিউমারের কথা আপনারা বারবার বলেছেন, স্টিল উনি বলছেন সো সার্জারি আর হয়ে গেছে তো দেখতে হবে কি ওনা কিমোথেরাপি ইন্ডিকেশন ফার্স্ট ক্যান্সার আছে কি আছে না। अगर ক্যান্সার আছে না, সার্জারি পরে বায়োপসি রিপোর্ট দিকে নর্মাল টিস্যু আছে, নন ম্যালিগনেন্ট আছে, তো জেনারেলি अगर এল্ডারলি ফিমেল আছেন মোর দেন 50 ইয়ার আছেন তো একটা ফলো আপ ম্যামোগ্রাফি করা উচিত, ইয়ারলি ম্যামোগ্রাফি। ইয়াং পেশেন্ট দিকে अगर সার্জারি কমপ্লিট আছে আর বায়োপসি রিপোর্ট নর্মাল আছে তো ইন জেনারেল ফলো আপ করা হয় না। সো সার্জারি ডিপেন্ডস আপন বায়োপসি রিপোর্ট কি আছে, সার্জারি পরে বায়োপসি মাস্ট করা হয়। अगर বায়োপসি দিকে নর্মাল আছে তো নেক্সট কিছু করতে হবে না, अगर এল্ডারলি ফিমেল আছে তো ফলো আপ করতে হবে, ইয়াং ফিমেল দিকে ফলো আপ করা যায় না। Generally for the AI assisted any equipment at present is not, unfortunately not available. Thermography sab ache, thermography dike early detect hoy, but still its evidence for supporting beyond mammography is very low. So if আপনি আমাদের আর সময় নেই, আজকে একদম প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, তো সুতরাং এই আলোচনা থেকে বুঝতেই পাচ্ছেন সচেতনতা দরকার। আপনারা সবাই এগিয়ে আসুন। খুব ডিটেলে ডাক্তারবাবু কিন্তু বলেছেন কি কি করতে হবে, বাড়িতে কখন ডাক্তারবাবুদের কাছে পৌঁছতে হবে। ভালো থাকবেন। এই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সুস্বাস্থ্যের বুধবারের যে অনুষ্ঠান রয়েছে, বর্ষাকালে ত্বকের সমস্যা, বিশেষজ্ঞ হিসাবে আসবেন ডক্টর কৌশিক লাহিড়ী, ডক্টর প্রণব বসাক এবং সঞ্চালনায় টিনা সাহা। ভালো থাকবেন। ডাক্তারবাবু আপনাদের দুজনকে, ডক্টর দোয়ারি, ডক্টর আগরওয়াল আসার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।